বেশিরভাগ সাইক্লোন শেল্টার জরাজীর্ণ, ঝুঁকি ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কে বরিশালবাসী। ঝুঁকিপূর্ণ 5 উপজেলায় স্বেচ্ছাসেবক মাত্র 60 জন। পর্যাপ্ত খাদ্য মজুদের দাবি। পুরো ভবনে নেই বিদ্যুৎ সংযোগ, এসির লাইন ও মেশিন বসিয়ে টেস্টিং ছাড়াই 13 কোটি টাকা হাতিয়ে নিল ঠিকাদার প্রতিষ্ঠান। বরিশালে নভ থিয়েটারের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের গতিপথেও বদল। পটুয়াখালীতে নিষিদ্ধ জালের আগ্রাসনে হুমকিতে প্রজনন। 4 বছর ধরে বিকল অক্সিজেন প্ল্যান্ট উচ্চ মূল্যে আমদানি করে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল। মন্ত্রণালয় জানিয়েও মিলছে না সাড়া। সচলে উদ্যোগ নেয়ার আশ্বাস। এবং ভোলার ইরিশা লঞ্চ ঘাটের সিসি ব্লকে ধস। 4 দিনে মেঘনায় বিলীন প্রায় 30 মিটার এলাকা। হুমকিতে শহর রক্ষা বাঁধ। আতঙ্কে এলাকাবাসী, জরুরি ভিত্তিতে কাজ শুরুর দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ মানেই দক্ষিণাঞ্চলবাসীর আতঙ্ক। সংকটকালীন সুপেয় পানি ও খাদ্যাভাব মেটাতে স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে ছুটলেও সেখানেও শিকার হতে হয় অবকাঠামো সহ নানা ভোগান্তির। এখানকার ঝুঁকিপূর্ণ 5টি উপজেলার সুরক্ষায় সিপিপির তালিকাভুক্ত কর্মী মাত্র 60 জন। যদিও বিভাগীয় প্রশাসন বলছে পরিস্থিতি সামলাতে আশ্রয়কেন্দ্রের পাশাপাশি মজুত রয়েছে খাদ্য সামগ্রী। অপূর্ব রিপোর্ট। বন্যা কিংবা জলোচ্ছ্বাস, দক্ষিণাঞ্চলে শুধু দুর্যোগের নাম বদলায়, কিন্তু বদলায় না মানুষের নিয়তি। প্রতি বছর জোয়ারের পানি আর বন্যার করাল গ্রাসে লন্ডভন্ড হয় ঘরবাড়ি, তলিয়ে যায় ফসলের মাঠ। দুর্যোগের দিনগুলোয় এক ফোঁটা সুপেয় পানি কিংবা খাবারের জন্য চলে বেঁচে থাকার আদিম সংগ্রাম। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দুর্গত মানুষের শেষ ভরসাস্থল হয়ে দাঁড়ায় সাইক্লোন শেল্টার। কিন্তু সেখানেও স্বস্তি নেই। কোথাও জরাজীর্ণ ভবন, কোথাও আবার আলো বাতাসহীন দমবন্ধ পরিবেশ। বন্যা যে সময় সময়টা পানি বাড়ি গেলে আমরা ঘরে ঘর নামতেই পারি না। ঘরের ভিতরে ঝা লাগে, গরু বছর আমরা ঘরে উঠেই রাখি। এই তোমার পানি বাইঙ্গে বাড়িতে যাওয়া লাগে, ঘরে ওঠা লাগে, কিন্তু বাড়িও তলাই যায়। সরকারি কোনো সহযোগিতাও পাইতেছি না, বা একটা কোনো সাইকেলের শোনো নাই যে এই জায়গায় যাই উঠবো। তারা আসে মাইকিং করিয়া তারপর তারা চলে যায়, সবাইকে আশ্রয় স্থানে থাকার কথা বলে আর কি। সর্বস্তরের জনগণকে নিরাপদ স্থানে থাকার জন্য দুর্যোগের আগাম বার্তা পৌঁছানো কিংবা উদ্ধার কাজে উপকূলের সবচেয়ে বড় শক্তি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে বিভাগে প্রায় 33,000 স্বেচ্ছাসেবক থাকলেও সবচেয়ে কম বরিশাল জেলায়। নদীবেষ্টিত 5টি ঝুঁকিপূর্ণ উপজেলার কয়েক লাখ মানুষের জন্য সিপিপির নিবন্ধিত স্বেচ্ছাসেবক মাত্র 60 জন। ইজলা, মুলাদি এবং বাকেরগঞ্জের যে সকল আপনার দুর্যোগ প্রবণ এলাকা, এগুলো আপনার সিপিপির আওতায় আনার জন্য এ নিয়ে আমরা একাধিকবার বিভাগীয় কমিশনার মহোদয় চিঠি লিখেছেন, জেলা প্রশাসক মহোদয় চিঠি লিখেছেন। এগুলো মন্ত্রণালয়ে আমাদের আবেদনগুলো করা আছে। সংশ্লিষ্টরা বলছেন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্রগুলো, আর যে কোনো সংকটে পর্যাপ্ত মজুত রয়েছে সরকারি সহায়তা। 541টি সাইকেল সেন্টার রেডি আছে। এখানে যারা গরিব বা হতদরিদ্র যাদের আশ্রয় নেই তারা আশ্রয় নিতে পারবে, এবং সরকারের তরফ থেকে শুকনো খাবার, চাল এবং টাকা রিজার্ভ আছে। আমরা প্রতি বছর যে সকল দুর্যোগের সম্মুখীন হই বা দুর্যোগ সময়কালে আমাদের এই পূর্ব প্রস্তুতিগুলো আগেই গ্রহণ করা থাকে, যাতে দুর্যোগে কেউ কষ্ট না পায়, এই বিষয়টি আমরা নিশ্চিত করি। বিভাগীয় প্রশাসনের তথ্যমতে দুর্যোগ মোকাবিলায় বরিশাল বিভাগে 3,500 সাইক্লোন শেল্টারের পাশাপাশি মজুদ রয়েছে 470 মেট্রিক টন ত্রাণ সহায়তা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যোগ দিচ্ছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। অপু, বন্যা কিংবা জলোচ্ছ্বাস নাম বদলায়, কিন্তু দক্ষিণাঞ্চলে মানুষের যেটি বদলায় না সেটি হচ্ছে তাদের ভাগ্য। প্রতিনিয়তই এই দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা করতে তাদের জীবন যায়, জানমাল
বিপন্ন হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ যুক্ত হচ্ছেন। আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টারগুলো আমাদের কিন্তু আপনি মনে করেন কিনা পর্যাপ্ত রয়েছে, এবং সেই ব্যবস্থাপনা আসলে আপনারা কি কি ব্যবস্থা করছেন? ধন্যবাদ। বরিশাল বিভাগে 6টি জেলা আছে। এই 6টি জেলার মধ্যে 3টি জেলার সবচেয়ে বেশি দুর্যোগপূর্ণ এলাকা, সেটি হলো পটুয়াখালী, ভোলা এবং বরগুনা। বলা যায় যে 93 লক্ষ লোক এই বিভাগে বসবাস করে, সবাই কম বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে যাচ্ছে। তো এর মধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। যদি ওরকম কোনো ঘূর্ণিঝড় বা সাইক্লোন মারাত্মক কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের বেশ কিছু নির্দেশনা আমাদের দেয়া আছে। সেটি হলো বর্তমানে আমাদের হাতে যেটি আছে, এই মুহূর্তে আমাদের প্রায় 310 মেট্রিক টন চাল আছে আমাদের। এরপরে আমাদের হাতে আছে নগদ 65 লক্ষ টাকার মতো। এরপরে শুকনো খাবার আছে 2350 প্যাকেট। এরপরে ঢেউটিন আছে প্রায় 900 বান্ডেলের মতো। তো আমরা সবসময় সচেষ্ট আছি যাতে যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে জনগণের পাশে দাঁড়াতে পারি, সেই ব্যাপারে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের দিক নির্দেশনা। এই জায়গাটা একটা প্রশ্ন করতেই চাই, যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেগুলো কি আসলে যথাযথ ঠিকঠাক আছে? ভাঙাচুরা আমরা অভিযোগ পাচ্ছি, অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, মানে থাকার মতন আসলে ব্যবস্থা নেই, যে কারণে কিন্তু মানুষ যেতেও চায় না সেই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে। না, ধন্যবাদ। এই বিষয়ে আমরা কয়েকদিন আগে মিটিং করেছি। আমাদের প্রায় 3467টি সাইক্লোন সেন্টার আমাদের এখানে রয়েছে। এই সেন্টারগুলো যাতে আমরা প্রিপেয়ার্ড করে নিয়েছি, এবং আমাদের এরপরে যে আমরা গত কয়েকদিন আগে এর সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা একটি সভা করেছি। বিশেষ করে অনেক সাইক্লোন সেন্টারের যে ডিপ টিউবওয়েলগুলো, এগুলো ঠিক আছে কিনা। প্রায় 828টি ডিপ টিউবওয়েল সঠিক আছে। এর মধ্যে আমাদের মোটামুটিভাবে বলা চলে যে সবগুলোই আমরা মোটামুটিভাবে এটা প্রিপেয়ার্ড করেছি, এবং এগুলো যাতে পানি ওঠে। আর আপনি আরেকটা জানেন, যখন সাইক্লোন শুরু হয়, 10 নম্বর সিগন্যাল যখন হয়, প্রচণ্ড ঝড়ে কিন্তু তখন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই জন্য আমরা সেখানে প্রথম যে প্রস্তুতিটা রাখি, সেটি হলো আমাদের সেই মোটরে যাতে পানি ওঠে, সেই জন্য আমাদের জেনারেটরটা সঠিক আছে কিনা। এরপরে আমরা সোলার প্যানেল সেখানে ব্যবহার করে থাকি। এরপরে আমাদের সেখানে শুকনো খাবার যাতে থাকে সেটা ব্যবহার করে থাকি, যেমন গুড় থাকতে পারে, তারপরে আমাদের মুড়ি থাকতে পারে, চাল থাকতে পারে, সেগুলো। আর আরেকটি হলো, সবাই কিন্তু সাইক্লোন সেন্টারে আসে না। এর মধ্যে মোটামুটিভাবে এখন মানুষের জীবনযাত্রার মান একটু উন্নত হয়েছে, সেজন্য যাদের বিশেষ করে পাকা বাড়ি টিড়ে আছে, দোতলা বাড়ি, ওনারা আসে না। তো ওনাদেরকে আমরা যে পরামর্শটা দেই সেটি হলো যে শুকনো যে কোনো মটকার মধ্যে যে খাবার টাবার নিয়ে সেটি আপনি প্যাকেটজাত করে এরপরে আপনি গর্তের মধ্যে রাখেন। যখন পানি চলে যাবে এরপরে হলো তখন সে খাবারটা আপনার ব্যবহার করতে পারবেন। আর সরকারের আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমাদের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের যে এসিল্যান্ড আছে, আমাদের ওসি সাহেবরা আছে, তারা তো এর সাথে আছে। পাশাপাশি এখানে প্রায় আমরা 33,000 আমরা কর্মীকে রেখেছি, যারা বৃদ্ধ মানুষ, যারা আসতে পারে না, তাদেরকে যাতে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারে সেই প্রস্তুতি আমরা রেখেছি। এরপরে রেড ক্রিসেন্টকে আমাদের বলা আছে, এবং আমাদের সিপিপি একটা সংগঠন আছে, তাদের প্রায় 32,000 কর্মী আছে, তাদেরকে আমরা প্রস্তুতি রেখেছি যদি ওইরকম কোনো ধরনের বিপজ্জনক কোনো কিছু হয়, যাতে তারা মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে পারে। আমাদের সরকারও আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা প্রস্তুত আছি। ইনশাল্লাহ আশা করি আমরা এটি মোকাবেলা করতে পারবো, আমরা সক্ষম। ধন্যবাদ। আমাদের বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ যে বার্তাটি দিতে চাচ্ছেন, সরকারের পক্ষ থেকে এই সাইক্লোন শেল্টারগুলোতে সব ধরনের সরকারি সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। যদি কোনো বড় ধরনের দুর্যোগ আঘাত আনে, সেই ক্ষেত্রে সম্মিলিতভাবে সেটি মোকাবেলা করা সম্ভব। আপাতত আমার কাছে বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। 263 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বরিশাল নভ থিয়েটারের কাজ শেষ হয়েছে 80%। তবে অনিয়মের অভিযোগ উঠেছে গণপূর্তের বিরুদ্ধে। পুরো ভবনে নেই বিদ্যুৎ সংযোগ, অথচ এসির ডাক্টিং লাইন আর মেশিন বসিয়ে টেস্টিং ও কমিশনিং ছাড়াই পুরো 13 কোটি টাকার বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার দাবি দফতরটির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত মেহেদি হাসান বাপ্পির রিপোর্টে।
ছাদের সিলিংয়ে স্থাপন করা হয়েছে এসির ডাক্টিং লাইন, বসানো হয়েছে মেশিনও। দৃশ্যটি নির্মাণাধীন বরিশাল নব থিয়েটারের। আপাতদৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও শুভঙ্করের ফাঁকিটা লুকিয়ে আছে ভিন্নভাবে। বিশাল এই ভবনে এখনো দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। এসি সচল হওয়া তো দূরের কথা, তা পরীক্ষা করারও কোনো সুযোগ নেই। অথচ নথি বলছে ভিন্ন গল্প। 2024 সালে এসি সরবরাহ ও স্থাপনের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এয়ারকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 2025 সালে তারা ভবনে এসি বসালেও তা সচল না করেই ওই বছরের সেপ্টেম্বরেই তুলে নেয় পুরো 13 কোটি টাকার বিল। আর এই কাজের সন্তোষজনক সনদও দেয় গণপূর্ত অধিদপ্তর। যদিও নিয়ম বলছে ইলেকট্রিক্যাল যন্ত্র সচল বা পরীক্ষা করে বুঝে না পেয়ে পুরো বিল দেওয়ার সুযোগ নেই। কাজ কমপ্লিশন না হওয়ার পরে ওই প্রতিষ্ঠানের অনুমতি না থাকলে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনকমপ্লিট কাজকে কমপ্লিট ওয়ার্ক সার্টিফিকেট দেওয়া, এটা তো আপনি বোঝেন আমি বুঝি, এটা তো নিয়মের বাইরে। কাজ শেষ হয়নি, মাত্র ফান্ড আসছে, বিল দিয়ে দিছে, বা অর্থ বছর ক্লোজের জন্য বিল পেইড হয়ে গেছে, পেইডের সাথে সাথে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট হয়েছে। এখন কাজ করতে ওনার আরও 6 মাস লাগবে। এই মূল কাজগুলো শুধু বিদ্যুৎ কানেকশনের জন্য বন্ধ আছে, মানে এগুলা সামনে আগাইতে পারতেছে না। ক্যামেরার সামনে প্রথমে নিয়মের কথা বললেও পরীক্ষা ছাড়া বিল পাশের সুনির্দিষ্ট প্রমাণ তুলতেই সুর বদলে যায় গণপূর্তের এই নির্বাহী প্রকৌশলীর। উনি ওই সোলার প্যানেলটা ইনস্টল করার পরে আমরা যখন ইনস্টলেশন করার পরে আমরা যখন বৈদ্যুতিক সংযোগ দিয়ে উনি জাস্ট আমাদেরকে টেস্ট করে কমিশনিং করে আমাদেরকে হ্যান্ড ওভার করবে, শুধু এইটুকু কাজ বাকি আছে। তবে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিভাগীয় কর্মকর্তার। কোনো কাজই শুধু ইলেকট্রিকের কাজ না, কোনো কাজই 100% কমপ্লিট না হইলে 100% বিল পরিশোধ করা যায় না। যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নেব, আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা করব। গণপূর্তের তথ্য মতে 2020 সালে 263 কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই মেগা প্রকল্পে 6 বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়েছে 80% কাজ। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। বিভাগীয় সময় আরো থাকছে। বর্ষা মৌসুম শুরু হতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ঝালকাঠি ও পিরোজপুর 45 জন নতুন রোগী ভর্তি। জুলাই আগস্টে রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। নিষেধাজ্ঞা শেষ হয়েছে প্রায় 1.5 মাস আগে। এখন ভরা মৌসুমেও নদী কিংবা সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। ফলে বরিশালের মাছের আড়তগুলোতে দেখা দিয়েছে তীব্র ইলিশ সংকট। লোকসানে গত 2 বছরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অন্তত 40 জন আড়তদার। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করছে। সুমন হাসানের ছবিতে অপূর্ব রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলেও মিলছে না একটিও ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় 1.5 মাস পার হলেও জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে। নিরাপদ প্রজনন এবং জাটকা সংরক্ষণের জন্য সরকার বছরে 2 দফায় বিভিন্ন মেয়াদে 10 মাসেরও বেশি সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞা কাজে না আসায় খেসারত দিতে হচ্ছে সাধারণ জেলেদের। তালপুরির তলায় রায় জাল লইয়ে কিন্তু মাছ টাছ কোনো কোথাও পাইতেছি না। যারা সমুদ্রে ছিল তাদের অবস্থা ভালো না, ইলিশের একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় না। কোনো মাছ তো নাই, কোনো ছোট গুড়া কারা কোনো টোটাল মাছ নাই। আমরা গেলে জালিয়া আরো তেল বেল কিনে আরো দেন নিতে। নদী আর সাগরের ইলিশের চরম হাহাকার এখন চেপে বসেছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। ভরা মৌসুমে যেখানে ইলিশ কানায় কানায় পূর্ণ থাকার কথা মোকামটির, সেখানে এখন ব্যস্ততাহীন সময় কাটছে ব্যবসায়ী ও শ্রমিকদের। আগে প্রতিদিন গড়ে অন্তত 150 মণ ইলিশ আসলেও এখন তা নেমেছে মাত্র 30 মণে। 700-800 গ্রামের মাছ এখন 98-1 লাখ টাকা মন কেনা লাগে। কেজির মাছ 1 লাখ 8-10-12 হাজার টাকা মন কেনা লাগে কেজির মাছ। মানে নদীতে কোনো মাছই নেই। 1.5 মাস অভিযান শেষ হয়ে গেছে, এখনো ইলিশ মাছের হাহাকার, ইলিশ মাছ নাই। সময়কালে ইলিশ মাছের জ্বালায় আমরা বাসায় ভাতও খাইতে যেতে পারি না। সারা দিনটা 24 ঘন্টা মাছ আইসে মাপছি বেচছি, কিন্তু এখন বর্তমানে আমাদের বরিশালে ইলিশ মাছ নাই। ছোট মাছ ধরতে ধরতে এক সময় তো বড় মাছগুলোর বড় হবে না, তাহলে ইলিশটা আসবে কোথা থেকে? দিন দিন সংকট বাড়তিয়েছে। তবে মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ সম্পদ রক্ষায় কাজ করার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাগরের সাথে নদীর যে কানেকশন, এই মোহনা অঞ্চলটাতে নদীর নাব্যতা কমে যাওয়া, অনেক ডুবোচর সেখানে তৈরি হয়ে গিয়েছে।
তো মাছ যখন মাইগ্রেট করে মিষ্টি পানি থেকে সাগর অথবা সাগর থেকে মিষ্টি পানি, তারা নর্মালি জানেন ডিম ছাড়ার জন্য তারা মিষ্টি পানিতে আসে, তো তখন সেটা তাদের মাইগ্রেশনটা বাধাগ্রস্ত হচ্ছে, তারা ফ্রিলি মুভ করতে পারছে না। আমাদের বরিশাল অঞ্চলের সবগুলো নদীর অবস্থা একই রকম। মৎস্য আড়তদার সমিতির তথ্য মতে গত 2 বছরে বরিশালে পাইকারি ইলিশ ব্যবসায়ীর সংখ্যা কমেছে অন্তত 40 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ছড়িয়ে পড়েছে পটুয়াখালী উপকূলের নদ নদী ও খালবিলে। এতে মাছের বংশবিস্তার মারাত্মক হুমকিতে পড়ার পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তৌকিব পেদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। নদীর স্রোতের মুখে সারি সারি বসানো হয়েছে গোলাকার লম্বা জাল। স্থানীয়দের কাছে এটি পরিচিত চায়না দুয়ারি নামে। জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা মাছ কিংবা জলজ প্রাণী একবার এ জালের ভেতর ঢুকলে আর বের হওয়ার সুযোগ থাকে না। বড় মাছের পাশাপাশি আটকা পড়ে রেণু ও পোনা মাছও। ফলে অকালেই ধ্বংস হচ্ছে ভবিষ্যতের মৎস্য সম্পদ। শুধু নদী নয়, পটুয়াখালীর উপকূলের খাল বিলেও দ্রুত ছড়িয়ে পড়েছে ধ্বংসাত্মক এ জালের ব্যবহার। শুধু মাছ নয়, জালের ফাঁসে আটকা পড়ে নানা জলজ প্রাণী। এতে ধ্বংস হচ্ছে জলজ উদ্ভিদ এবং পানির স্বাভাবিক খাদ্য শৃঙ্খল। কম পরিশ্রমে বেশি মাছ পাওয়ায় অনেক জেলে ঝুঁকছেন এ জাল ব্যবহারের দিকে। বিলে টাই হোলটাই কিন্তু ভাই তোমার হোলটাই মধ্যে কিছু নাই, ইংজল কিছু নাই, সব ধ্বংস করে আলিছে। অনেক ধরনের মাছ ক্ষতি করে, চিংড়ি মাছের গুঁড়ো, আবার ইলিশ মাছের সাবলিগুলো আছে। চায়না জাল যদি বন্ধ না করে তাহলে নদীতে 2-5 বছরের থেকে মাছ ধরা কোনো আশা করা যাবে না। স্থানীয়দের অভিযোগ, আগের মতো নদীতে মিলছে না মাছ। ডিম ছাড়ার আগেই কিংবা বড় হওয়ার আগেই বেশিরভাগ মাছ শিকার হচ্ছে। জালগুলো যারা তৈরি করে তাদের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেয়। ছোট ছোট পোনার ছাওটাও যারা ডিম পাইরা বড় হইতে পারে না, মা গরিব বাঁচবে, কোনো মাছ খাইয়ে বাঁচতে পারে না। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন চায়না দুয়ারি জালের কারণে পুরো জলজ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জেলেদের সচেতন করাও জরুরি। এটার জন্য নানা ধরনের অভিযান পরিচালনা হচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে করে মানুষ বুঝতে পারে এই জালটা যে পাচ্ছে সে সমাজের ক্ষতি করছে, সে মানুষের ক্ষতি করছে। মৎস্য বিভাগ বলছে নিয়মিত অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও ধ্বংস করা হলেও চাহিদা কমছে না। প্রশাসনের নজর এড়িয়ে নদীর বিভিন্ন স্থানে এখনো ব্যবহার হচ্ছে এসব জাল। চায়না দুয়ারি জালের ব্যবহার হয়ে থাকে, সেখানে মৎস্য অধিদপ্তর প্রশাসনকে সাথে নিয়ে সবসময় তৎপর আছে এবং সবসময় অভিযান পরিচালনা করে থাকে। সাধারণত 50 থেকে 100 ফুট দীর্ঘ এবং 1 থেকে 1.5 ফুট চওড়া এ জালের ফাঁস এতটাই সূক্ষ্ম যে পানি ছাড়া প্রায় কোনো কিছুই বের হতে পারে না। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বরগুনা জেনারেল হাসপাতালে 4 বছর ধরে বিকল মিশরের উপহার দেয়া অক্সিজেন প্ল্যান্ট। এতে ভারত থেকে অক্সিজেন আমদানি করে সরবরাহ করতে হচ্ছে হাসপাতালে। প্ল্যান্টে জমেছে ধুলো ময়লা, বিকল পড়ে আছে 4 বছর ধরে। 2022 সালে বিকল হয় মিশরের উপহারের অক্সিজেন প্ল্যান্টটি। একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি। তাই ভারত থেকে আমদানি করা অক্সিজেন কিনে এখন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতি মাসে অন্তত 5 লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আমরা সকল উপজেলায় আমরা সিলিন্ডার রিফিল করে দিতাম বিনামূল্যে, আর বর্তমানে ওটা নষ্ট আছে। প্রতিবার লিকুইডে আমাদের মিনিমাম 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকার মতো লাগে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত সব ব্যবস্থা গ্রহণের জন্য বলছি, তারা এখন পর্যন্ত আসে নাই। অক্সিজেন প্ল্যান্টটি সচল করার জন্য আবারও উদ্যোগ নেওয়ার আশ্বাস তত্ত্বাবধায়কের। এটা বর্তমানে অচল অবস্থায় আছে, তো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট, তো এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আশা রাখি যে খুব তাড়াতাড়ি এটা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 2021 সালে বরগুনা জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় মিশরের উপহারের অক্সিজেন প্ল্যান্টটি। এই প্ল্যান্ট বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সিলিন্ডারজাত করত। পরে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডে সরবরাহ করা হতো। পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি বিভিন্ন অফিসেও। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময় আরও থাকছে।
তীব্র তাপপ্রবাহে পড়েছে ফুল ও কুড়ি। এখন অতিবৃষ্টিতে ঝরছে ফল। ঝালকাঠিতে পেয়ারা চাষে বিপর্যয়, পরামর্শ নিয়ে দিশেহারা কৃষকের পাশে কৃষি বিভাগ। ভোলার ইরিশা লঞ্চ ঘাটের সিসি ব্লকে ধস দেখা দিয়েছে। মাত্র 4 দিনেই নদীতে বিলীন প্রায় 30 মিটার এলাকা। হুমকির মুখে লঞ্চঘাট ও শহররক্ষা বাঁধ। এদিকে ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে ঘাটের 3টি পন্টুনের কার্যক্রম। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। একের পর এক সিসি ব্লক ধসে পড়ছে নদীতে। ঢাকাগামী লঞ্চের 3টি পন্টুনের তীরের একই অবস্থা। জানমাল রক্ষায় ঘাটে সতর্কতার নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি মেঘনা নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতের তোড়ে ভোলার ইলিশা ফেরিঘাটের দক্ষিণ থেকে ঢাকার লঞ্চ ঘাটের পন্টুন পর্যন্ত সিসি ব্লকে ধস দেখা দেয়। এরই মধ্যে 30 মিটার এলাকার অবস্থা ভয়াবহ। একটা যাত্রী ব্লকের ফাঁকে পড়ে যাইতে পারে, একটা যাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। তবে যাত্রী ও স্থানীয়দের নিরাপত্তায় দ্রুত ঘাট পুনঃস্থাপন এবং জরুরি পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে BIWTA ও পানি উন্নয়ন বোর্ড। এটাকে তাকলতলি ঘাটে নিয়ে যাব, ওইখানে আবার নতুন করে সুর মুরিং, রিভার মুরিং সেট আপ দিব। ওখানে বার জানানোর জন্য পন্টুনটি সরানো প্রয়োজন। এই ক্ষেত্রে BIWTও দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করছেন। ইলিশা ঘাট দিয়ে প্রতিদিন 5 সহস্রাধিক যাত্রী নৌপথে যাতায়াত করে। এর মধ্যে 2024 সালে ব্লক ধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বর্ষা মৌসুমেও ঝালকাঠিতে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 22 জন রোগী। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতি বছরের মতো এবারও জুলাই এবং আগস্ট মাসে ডেঙ্গু রোগে আক্রান্তের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে। এ কারণে পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। পিরোজপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 23 জন। আরও তথ্য জানাতে এই মুহূর্তে জেলা হাসপাতালে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিয়া, পিরোজপুরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পিরোজপুর এই জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রোগীর সংখ্যা 23 জন। এই হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ভর্তি 51 জন। এবছর পিরোজপুরে প্রায় 1000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চিকিৎসকের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে পিরোজপুরে যে ডেঙ্গু রোগীতে আক্রান্ত যে রোগীরা আসছেন, অধিকাংশ রোগী বাগেরহাট এবং পার্শ্ববর্তী জেলা যে বাগেরহাট থেকে আসলে এই রোগীগুলি আসছে। এছাড়া জেলার নেছারাবাদ উপজেলায়ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। এমন অতিরিক্ত রোগী এখানে ভর্তি হচ্ছে। আর সব মিলিয়ে বলা যাচ্ছে যে পিরোজপুরে যে দিন যতই যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এই পিরোজপুর জেলা হাসপাতাল যে 100 হাসপাতাল, এখানে আসলে আজকে ভর্তি রোগীর সংখ্যা 276 জন। তো সব মিলিয়ে আসলে রোগীরা বেডও পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে রোগীরা বারান্দা, সিঁড়ি যে যেখানে পারতেছে সে সেখানে চিকিৎসা নিচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে পিরোজপুর জেলা হাসপাতাল যে রোগীদের একটি আসলে ভোগান্তির জায়গা, যেখানে যারা রোগীরা আসতেছে সঠিকভাবে তারা কোনো বেড পাচ্ছে না এবং সব মিলিয়ে এখানে যে ভোগান্তিটা রয়েছে তারা সেটা করছে। তো চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদের ভয়ের কোনো কারণ নেই। সঠিক পরামর্শ এবং নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে সচেতন হওয়ার মাধ্যমেই এই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে, এমনটাই বলছেন চিকিৎসক। তো পিরোজপুর জেলা হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুরে। টানা দাবদাহে পড়েছে পেয়ারার ফুলকুড়ি। আবার অতিবৃষ্টিতে ঝরে গেছে ছোট ছোট ফল। ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা ঝালকাঠির কৃষক। সেচসহ বিভিন্ন ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পলাশ রায় পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
দেশি জাতের পেয়ারা চাষে ঝালকাঠির খ্যাতি দেশজুড়ে। অগণিত কৃষক পরিবারের প্রধান আয়ের মাধ্যমও পেয়ারা চাষ। মৌসুমের শুরুতে গাছে গাছে ফুল কুড়িতে ছেয়ে গেলেও লাগাতার তীব্র খরায় তা ঝরে পড়ছে। রোদে শুকিয়ে পেয়ারার আকার ছোট হওয়ার পাশাপাশি কালো কালো ছিট পড়া রোগ দেখা দেয়। ভারী বৃষ্টিতে ঝরে পড়েছে পেয়ারা গুটি, ধরছে পচনসহ রোগ ব্যাধিও। মধ্য জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পেয়ারা মৌসুমের শুরুতে ভালো উৎপাদন চোখে না পড়ায় শঙ্কায় উদ্যোক্তারা। ঋণ করে পুঁজি সংগ্রহ করছেন যারা, তাদের যেন মরার উপর খরার ঘা। আমি বেশ মনে এক মন পেয়ারা 500 বা 400 টাকা, তাকে দিতে হবে 700-800 টাকা, যার জন্য এই পেয়ারা কেউ কিনতেও চায় না, আর আমরা কাজের লোকও পাচ্ছি না। চৈত্র মাসে প্রচণ্ড খরা, এই খরার কারণে ফলনের অবস্থা খুবই খারাপ। পেয়ারা যখন ফুল আসছে তখন বৃষ্টি দরকার ছিল, কিন্তু বৃষ্টি তখন হয়নি। না হওয়ানে আমাদের পেয়ারা অনেক ঝরে গেছে। পেয়ারা তিলা তিলা পরে ওই পেয়ারা বিক্রি হয় না, এই জন্য চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়তে আছে। কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে তীব্র দাবদাহের পর এমন অতিবৃষ্টি। তবে এ অবস্থায় গাছের গোড়ায় বেশি করে সেচ ও বিভিন্ন ওষুধ স্প্রে করার পরামর্শ কৃষি কর্মকর্তার। নির্দিষ্ট সময় পর পর ফল গাছে আমাদের কিছু পালাইনাশক স্প্রে করতে হয়, সেটি করলে সাধারণত আমাদের পেয়ারায় পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণটা অনেকটা কমে যায়। এই বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন গ্রুপ মিটিংয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 562 হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে, আর ফলটি চাষে জড়িত প্রায় 5000 কৃষক পরিবার। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেশিরভাগ সাইক্লোন শেল্টার জরাজীর্ণ। ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কে বরিশালবাসী। ঝুঁকিপূর্ণ 5 উপজেলায় স্বেচ্ছাসেবক মাত্র 60 জন। পর্যাপ্ত খাদ্য মজুদের দাবি। পুরো ভবনে নেই বিদ্যুৎ সংযোগ। এসির লাইন ও মেশিন বসিয়ে টেস্টিং ছাড়াই 13 কোটি টাকা হাতিয়ে নিল ঠিকাদার প্রতিষ্ঠান। বরিশালে নভ থিয়েটারের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। এবং ভরা মৌসুমেও বরিশালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মাছের গতিপথেও বদল। পটুয়াখালীতে নিষিদ্ধ জালের আগ্রাসনে হুমকিতে প্রজনন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সবাই।